আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের ছোটদের পথের পাঁচালী উপন্যাসের সপ্তম পরিচ্ছেদ পাঠ করে শোনাব। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, একটু অংশ তোমরা বাদ দেবে না। শোনো। গ্রামের প্রসন্ন গুরু মহাশয় বাড়িতে একখানা মুদির দোকান করিতেন এবং দোকানেরই পাশে তাহার পাঠশালা ছিল। বেদ ছাড়া পাঠশালার শিক্ষাদানের বিশেষ কোনো উপকরণ বাহুল্য ছিল না। তবে এই বেতের ওপর অভিভাবকদেরও বিশ্বাস গুরু মহাশয়ের অপেক্ষা কিছু কম নয়। পৌষ মাসের দিন অপু সকালে লেপ মুড়ি দিয়ে রৌদ্র উঠিবার অপেক্ষায় বিছানায় শুইয়াছিল। মা আসিয়া ডাকিল, অপু, ওঠো শিগগির করে, আজ তুমি যে পাঠশালায় পড়তে যাবে। কেমন সব বই আনা হবে তোমার জন্য, সেলেট। হ্যাঁ, ওঠো, মুখ ধুয়ে নাও, উনি তোমায় সঙ্গে করে নিয়ে পাঠশালায় দিয়ে আসবেন। পাঠশালার নাম শুনিয়া অপু সদ্য নিদ্রোত্থিত চোখ দুটি তুলিয়া অবিশ্বাসের দৃষ্টিতে মায়ের মুখের দিকে চাহিয়া রহিল। তাহার ধারণা ছিল যে যাহারা দুষ্টু ছেলে, মার কথা শোনে না, ভাই বোনদের সঙ্গে মারামারি করে, তাহাদেরই শুধু পাঠশালায় পাঠানো হইয়া থাকে। কিন্তু সে তো কোনোদিন ওরূপ করে না, তবে সে কেন পাঠশালায় যাইবে? অপুর মনে পাঠশালা সম্পর্কে এই ধারণা ছিল। যাই হোক, খানিক পরে সর্বজয়া পুনরায় আসিয়া বলিল, ওঠো অপু, মুখ ধুয়ে নাও, তোমায় অনেক মুড়ি বেঁধে দেবো এখন পাঠশালায় বসে বসে। কেউ এখন, ওঠো লক্ষ্মী মানিক। দেখো, এই পাতাতে পাঠশালার চিত্র, গুরু মশাইয়ের ছবি আছে, আর বিভিন্ন ছাত্র আলাদা আলাদা করে বসে পড়াশোনা করছে। মায়ের কথার উত্তরে সে অবিশ্বাসের সুরে বলিল, ইস। পরে মায়ের দিকে চাহিয়া জিভ বাহির করিয়া চোখ বুজিয়া এক প্রকার মুখভঙ্গি করিয়া বলিল, উঠিবার কোনো লক্ষণ দেখাইল না। কিন্তু অবশেষে বাবা আসিয়া পড়াতে অপুর বেশি জারিজরি খাটিল না, যাইতে হইল। অর্থাৎ পাঠশালায় যেতে হলো। মার প্রতি অর্থাৎ অর্থাৎ মায়ের প্রতি অভিমানে তাহার চোখে জল আসিতেছিল। খাবার বাঁধিয়া দিবার সময় বলিল, আমি কক্ষনো আর বাড়ি আসছি নে। দেখো, মা তখন বলছেন, ষাট ষাট, বাড়ি আসবি নাকি, ও কথা বলতে নেই, ছি। পরে তাহার চিবুকে হাত দিয়া চুমু খাইয়া বলিল, খুব বিদ্যে হোক, ভালো করে লেখাপড়া শিখো, তখন দেখবে তুমি কত বড় চাকরি করবে, কত টাকা হবে তোমার, কোনো ভয় নেই। ওগো, তুমি গুরুমশাইকে বলে দিও, ওকে যেন কিছু বলে না। পাঠশালায় পৌঁছাইয়া দিয়া হরিহর বলিল, ছুটি হবার সময় আমি আবার এসে তোমাকে বাড়ি নিয়ে যাব অপু, বসে বসে লেখো, গুরুমশাইয়ের কথা শোনো, দুষ্টুমি করো না যেন। খানিকটা পরে পিছন ফিরিয়া অপু চাহিয়া দেখিল বাবা ক্রমে পথের বাঁকে অদৃশ্য হইয়া গেল। অকুল সমুদ্র। সে অনেকক্ষণ মুখ নিচু করিয়া বসিয়া রহিল। পরে ভয়ে ভয়ে মুখ তুলিয়া চাহিয়া দেখিল গুরুমহাশয় দোকানের মাচায় বসিয়া দাঁড়িতে সৈন্দক লবণ মানে সিন্দুক নুন ওজন করিয়া কাহাকে দিতেছেন। কয়েকটি বড় বড় ছেলে আপন আপন চাটাইয়ে বসিয়া নানারূপ কুস্বর মানে খারাপ স্বর করিয়া কি সব পড়িতেছে ও ভয়ানক দুলিতেছে। তাহার অপেক্ষা আর একটু ছোট্ট একটি ছেলে খুঁটিতে ঠেস দিয়া আপন মনে পাত্তাড়ির তালপাতা মুখে পুরিয়া চিবাইতেছে।
আর একটি বড় ছেলে, তাহার গালে একটা আঁচিল, সে দোকানের মাচার নিচে চাহিয়া কি লক্ষ্য করিতেছে। তাহার সামনে দুজন ছেলে বসিয়া স্লেটে একটা ঘর আঁকিয়া কি করিতেছিল। একজন চুপি চুপি বলিতেছিল, আমি এই ঢেরা দিলাম। অন্য ছেলেটি বলিতেছিল, এই আমার গোল্লা, অর্থাৎ ঢেরা গোল্লা খেলছে, তোমরাও যেমন মাঝে মাঝে খেলো। সঙ্গে সঙ্গে তার স্লেটে আঁক পড়িতেছিল। ও মাঝে মাঝে আর চোখে বিক্রয়রত গুরুমশাইয়ের দিকে চাহিয়া দেখিতেছিল। অপু নিজের স্লেটে বড় বড় করিয়া বানান লিখিতে লাগিল। কতক্ষণ পরে ঠিক জানা যায় না, তবে গুরুমশাই হঠাৎ বলিলেন, এই ফোনে স্লেটে ওসব কি হচ্ছে রে? সম্মুখের সেই ছেলে দুটি অমনি স্লেটখানা চাপা দিয়া ফেলিল, কিন্তু গুরুমশাইয়ের সেন দৃষ্টি, সেন মানে তীক্ষ্ণ দৃষ্টি, এড়ানো বড় শক্ত। তিনি বলিলেন, এই সতে, সতে মানে সতু, ফোনের স্লেটটা নিয়ে আয় তো। তিনি বুঝেছেন যে কিছু একটা হচ্ছে, খেলা, অনৈতিক কিছু। তাহার মুখের কথা শেষ হইতে না হইতেই বড় আঁচিলওয়ালা ছেলেটা ছুঁ মারিয়া স্লেটখানা উঠাইয়া লইয়া গিয়া দোকানের মাচার উপর হাজির করিল। হুম, গুরুমশাই বলছেন, এসব কি লেখা হচ্ছে স্লেটে? সতে, ধরে নিয়ে আয় দুজনকে, কান ধরে নিয়ে আয়। যেভাবে বড় ছেলেটা ছোঁ মারিয়া স্লেট লইয়া গেল এবং যেভাবে বিপন্ন মুখে সামনের ছেলে দুটি পায়ে পায়ে গুরুমশাইয়ের কাছে যাইতেছিল, তাহাতে হঠাৎ অপুর বড় হাসি পাইল। সে ফিক করিয়া হাসিয়া ফেলিল। পরে খানিকটা হাসি চাপিয়া রাখিয়া আবার ফিক ফিক করিয়া হাসিয়া উঠিল। গুরুমশাই বললেন, হাসে কে? হাসছো কেন খোকা? এটা কি নাট্যশালা? হ্যাঁ, এটা নাট্যশালা নাকি? নাট্যশালা কি? অপু তা বুঝিতে পারিল না, কিন্তু ভয়ে তাহার মুখ শুকাইয়া গেল। সতে, একখানা থান ইট নিয়ে আয় তো, তেঁতুল তলা থেকে, বেশ বড় দেখে। অপু ভয়ে আড়ষ্ট হইয়া উঠিল, তাহার গলা পর্যন্ত কাঠ হইয়া গেল। কিন্তু ইট আনিতে হইলে সে দেখিল, মানে অপু দেখল যে ইটের ব্যবস্থা তাহার জন্য নহে, ওই দুটি ছেলের জন্য। ও বয়স অল্প বলিয়াই হোক বা নতুন ভর্তি হই বলিয়াই হোক, গুরুমশাই সে যাত্রায় তাহাকে রেহাই দিলেন। ও ফিক করে হেসে ফেলেছিল, অন্য সময় হলে গুরুমশাই তাকে শাস্তি দিতেন, কিন্তু আজ প্রথম পাঠশালায় গেছে তাই অপুকে ছেড়ে দিলেন, বা কিছু বললেন না, ছোট বলে। পাঠশালা বসিত বৈকালে, সব শুদ্ধ ৮-১০টি ছেলে মেয়ে পড়তে আসে। সকলেই বাড়ি হইতে ছোট ছোট মাদুর আনিয়া পাতিয়া বসে। অপুর মাদুর নেই, সে বাড়ি হইতে একখানা জীর্ণ কার্পেটের আসন এনেছে। আর যে ঘরটায় পাঠশালা হয় তার কোনো দিকে বেড়া বা দেওয়াল কিছু নেই, চারিদিকে খোলা। ঘরের মধ্যে সারি সারি দিয়া ছাত্রগণ বসে। ৮-১০টি ছেলে মেয়ের মধ্যে সকলেই বিজয় দুলিয়া ও নানারূপ সুর করিয়া পড়া মুখস্থ করে। গুরুমশাই একটা খুঁটিতে হেলান দিয়া একখানা তালপাতার চাটাইয়ের উপর বসিয়া থাকেন। মাথার তেলে বাঁশের খুঁটির হেলান দেওয়ার অংশটি পাকিয়া গিয়াছে। বিকালবেলা প্রায়ই গ্রামের দিনু পালিত কি রাজু রায় তাহার সঙ্গে গল্প করতে আসেন। পড়াশোনার চেয়ে এই গল্প শোনা অপুর অনেক বেশি ভালো লাগিত। পড়াশোনা ভালো লাগতো না, কিন্তু এই গল্প, রাজু রায়ের গল্প, দিনু পালিতের গল্প, সেগুলো শুনতে অপুর ভীষণ ভালো লাগে। রাজু রায় মহাশয় প্রথম যৌবনে বাণিজ্যে লক্ষ্মীর বাস স্মরণ করিয়া কিভাবে আষাঢ়ুর হাটে তামাকের দোকান খুলিয়াছিলেন সে গল্প করতেন। মানে বাণিজ্য করে কিভাবে পয়সা উপার্জন করেছেন সেসব গল্প করতেন। অপু সে সমস্ত গল্প অবাক হয়ে শুনত। বেশ কেমন নিজের ছোট্ট দোকানের ঝাপটা তুলিয়া বসিয়া বসিয়া দা দিয়া তামাক কাটা, তারপর রাতে নদীতে যাওয়া, ছোট্ট হাঁড়িতে মাছের ঝোল ভাত রাঁধিয়া খাওয়া, হয়তো মাঝে মাঝে তাহাদের সেই মহাভারতখানা কি বাবার সেই দাশুরের পাঁচালীখানা মাটির প্রদীপের সামনে খুলিয়া বসিয়া পড়া। যাই হোক, বাহিরে অন্ধকার,
বর্ষা রাতে টিপ টিপ বৃষ্টি পড়িতেছে, কেহ কোথাও নাই। পিছনের ডোবায় ব্যাঙ ডাকিতেছে, কি সুন্দর! বড় হইলে সে তামাকের দোকান করিবে। এই যে রাজু রায় মহাশয়ের থেকে গল্প শুনেছেন, বাণিজ্য করলে লক্ষ্মী আসে, তাই তিনিও বড় হয়ে মানে অপুও বড় হয়ে তামাকের দোকান খুলবে। যাই হোক, এই সমস্ত গল্পগুজব এক দিন আমার ভাব ও কল্পনার সর্বোচ্চ স্তরে উঠিত। গ্রামের ও পাড়ার রাজকৃষ্ণ সান্যাল মহাশয় যেদিন আসতেন, যে কোনো গল্প হোক, যত সামান্যই হোক না কেন, সেটি সাজাইয়া বলিবার ক্ষমতা তাহার ছিল অসাধারণ। সান্যাল মশাই দেশ ভ্রমণ বাতিগ্রস্ত মানুষ ছিলেন, মনে রাখতে হবে এটা, দেশ ভ্রমণ বাতিগ্রস্ত মানুষ ছিলেন। কোথায় দ্বারকা, কোথায় সাবিত্রী পাহাড়, কোথায় চন্দ্রনাথ, তাহা আবার একা দেখিয়া তাহার তৃপ্তি হইত না, প্রতিবারই স্ত্রী পুত্র লইয়া যাইতেন এবং খরচপত্র করিয়া সর্বশান্ত হয়ে বাড়ি ফিরতেন। দিব্য আরামে নিজের চণ্ডী মণ্ডপে বসিয়া থেলো হুঁকো টানিতেছেন, থেলো মানে খারাপ, আর মনে হইতেছে স্যান্ডাল মহাশয়ের মতো নিতান্ত ঘরোয়া সেকেলে পাড়াগাঁয়ের প্রচুর অবসরপ্রাপ্ত গৃহস্থ বুঝি আর নাই। পৈতৃক চণ্ডীমণ্ডপে শিকড় গাড়িয়া বসিয়াছেন। হঠাৎ একদিন দেখা গেল দরজায় তালাবদ্ধ, বাড়িতে জনপ্রাণী সারা শব্দ নেই। ব্যাপার কি? দেখা গেল না স্যান্ডাল মশাই সপরিবারে বৃন্দাবন, না বিন্ধ্যাচল, নাকি চন্দ্রনাথ ভ্রমণে গেছেন। অনেক দিন আর দেখাই নেই। হঠাৎ একদিন দুপুরবেলা ঠুক ঠুক শব্দে লোকে সবিস্ময়ে চাহিয়া দেখিল, দুই গরুর গাড়ি বোঝাই স্যান্যাল মশাই সপরিবারে বিদেশ হইতে প্রত্যাগমন করিতেছেন এবং লোকজন ডাকাইয়া হাঁটু সমান উঁচু জলবিচুটি ও অর্জুন গাছের জঙ্গল কাটিতে কাটিতে বাড়িতে ঢুকছেন। মানে এতদিন বেড়াতে গেছেন যে সে রাস্তায় গাছ জন্মে গেছে। একটা মোটা লাঠি হাতে তিনি লম্বা পা ফেলিয়া পাঠশালায় আসিয়া উপস্থিত হইতেন। আর এই যে প্রসন্ন, কি রকম আছো, বেশ জাল পেতে বসেছ যে, কটা মাছ পড়লো। তিনি কেমন ব্যঙ্গ করে কথা বলেন, এগুলো সব জাল পেতে বসা মানে পাঠশালা খুলে বসেছেন, কটা মাছ পড়লো মানে কজন ছাত্র ভর্তি হলো, ব্যঙ্গ করে সব তিনি কথাবার্তা বলেন। নামতা মুখস্থরত অপু অমনি অসীম আহ্লাদে উজ্জ্বল হইয়া উঠিত। স্যান্ডাল মশাই যেখানে তালপাতা চাটাই আনিয়া বসিয়াছেন, সেদিকে হাতখানেক জমি উৎসাহে আগাইয়া বসিত। অপু আরো এগিয়ে যেত ওনার দিকে গল্প শোনার জন্য, স্লেট বই মুড়িয়া একপাশে রাখিয়া দিত, যেন আজ ছুটি হইয়া গিয়াছে, আর পড়াশোনা দরকার নেই। সঙ্গে সঙ্গে তাহার ডাগর ও উৎসুক চোখ দুটি গল্পের প্রত্যেক কথা যেন দুর্ভিক্ষের ক্ষুধার আগ্রহে গিলিত। অপুর পড়াশোনার থেকে এই গল্পগুলো শুনতে ভীষণ ভালো লাগতো। কুটির মাঠের পথে যে জায়গাটাকে এখন নালতাকুড়ির জোল বলে, ওইখানে আগে অনেক কাল আগে গ্রামের মতি হাজরার ভাই চন্দন হাজরা কি বনের গাছ কাটিতে গিয়াছিল। বর্ষাকাল, এখানে ওখানে বৃষ্টির জলের তোড়ে মাটি খসিয়া পড়িয়াছিল। হঠাৎ চন্দন হাজরা দেখিল এক জায়গায় যেন একটা পিতলের হাঁড়ির কানা মতো মাটির মধ্য হইতে একটুখানি বাহির হইয়া আছে। তখনই সে খুঁড়িয়া বাহির করিল। বাড়ি আসিয়া দেখেন এক হাঁড়ি সেকেলে আমলের টাকা। তাই পাইয়া চন্দন হাজরা দিন কত খুব বাবগিরি করিয়া বেড়াইল। আর এসব স্যান্ডাল মহাশয়ের নিজের চোখে দেখা। একদিন এক একদিন রেল ভ্রমণের গল্প উঠিত। কোথায় সাবিত্রী পাহাড়, তাহাতে উঠিতে তাহার স্ত্রীর কিরকম কষ্ট হইয়াছিল, নাভি গয়ায় পিণ্ড দিতে গিয়া পাণ্ডার সহিত হাতাহাতি হইবার উপক্রম। কোথাকার এক জায়গায় একটা খুব ভালো খাবার পাওয়া যায়, স্যান্ডাল মশাই বলিলেন প্যাড়া। নামটা শুনিয়া অপুর ভারী হাসি পাইয়াছিল। বড় হইলে সে প্যাড়া কিনে খাবে। কোন দেশে
স্যান্ডাল মহাশয় একজন ফকিরকে দেখিয়াছিলেন, সে নাকি এক অশ্বত্থ তলায় থাকিত। এক চিলিম গাঁজা পাইলে সে মহা খুশি হইয়া বলিত, আচ্ছা, কোন ফল তোমরা খাইতে চাও বলো। পরে ঈপ্সিত ফলের নাম করিলে সে সম্মুখের যে কোনো একটা গাছ দেখাইয়া বলিত, যাও, ওখানে গিয়া লইয়া আইসো। লোকে গিয়া দেখিত হয়তো আম গাছে বেদানা ফলিয়া আছে, কিংবা পেয়ারা গাছে কলার কাঁদি ঝুলে আছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, রাজু রায় বলিতেন, ওসব মন্তর তন্তরের খেলা আর কি। সেবার আমার এক মামা দিনুপালিত কথা চাপা দিয়া বলিতেন, মন্তরের কথা যখন ওঠালে তখন একটা কথা বলি শোনো। গল্প নয়, আমার স্বচক্ষে দেখা। বেলডাঙার বুধো গাড়োয়ানকে তোমরা দেখেছ কেউ? রাজু না দেখে থাকো, রাজকৃষ্ট ভায়া তো খুব দেখেছ। কাঠের দড়ি বাঁধা এক ধরনের খড়ম পায়ে দিয়ে বুড়ো বরাবর নিতে কামারের দোকানে লাঙ্গলের জাল পোড়াতে আসতো। ১০০ বছর বয়সে মারা যায়। মারাও গিয়েছে আজ ২৫ বছরের ওপর। জোয়ান বয়সে তার সঙ্গে হাতের কবজির জোরে পেরে উঠতাম না। একবার, অনেক কালের কথা, আমার তখন সবে হয়েছে ১৯-২০ বয়স। চাকদা থেকে গঙ্গা চান করে গরুর গাড়ি করে ফিরছি। বৃদ্ধ গাড়োয়ানের গাড়ি, আর গাড়িতে আমি আর আমার খুড়িমা আর অনন্ত মুখুজ্জের ভাইপো রাম, যে আজকাল উঠে গিয়ে খুলনায় বাস করছে। কানসোনার মাঠের কাছে। প্রায় বেলা গেল, আর তখন ওর সব দিকে কিরকম ভয় ভীতি ছিল তা তো রাজকৃষ্ট ভায়া নিশ্চয়ই জানো। একে মাঠের রাস্তা, সঙ্গে মেয়ে মানুষের দল, কিছু টাকা কড়িও আছে, তাই বড্ড ভাবনা হলো। আজকাল যেখানে নতুন গাঁখানা বসেছে ওই বরাবর, এসে হলো কি জানো, জনাচারেক সন্ডা মার্কা গোছের মিশকালো লোক এসে গাড়ির পেছন দিকের বাঁশ দুদিক থেকে ধরলে। এদিকে দুজন, ওদিকে দুজন। দেখো তো মশাই, আমাদের মুখের আটা নেই, কোনো রকমে গাড়ির মধ্যে বসে আছি, এদিকে তারাও বাঁশ ধরে সঙ্গেই আসছে। বুধো গাড়োয়ান দেখি পিটপিট করে পিছনের দিকে চাইছে, ইশারা করে আমাদের কথা বলতে বারণ করে দিল। বেশ আছে। এদিকে গাড়ি একেবারে নবাবগঞ্জ থানার কাছাকাছি এসে পড়ল, বাজার দেখা যাচ্ছে। তখন লোক কজন বলল, ওস্তাদজি, আমাদের ঘাট হয়েছে, আমরা বুঝতে পারিনি, ছেড়ে দাও। বুধো গাড়োয়ান বললে, সে হবে না বেটারা, আজ সব থানায় নিয়ে গিয়ে বাঁধিয়ে দেব। অনেক কাকুতি মিনতির পর বুধো বললে, আচ্ছা যা, ছেড়ে দিলাম এবার, কিন্তু কখনো এরকম আর করিসনি। তবে তারা বুধো গাড়োয়ানের পায়ের ধুলো নিয়ে চলে গেল। আমার স্বচক্ষে দেখা। মন্তরের চোটে ওই যে বাঁশ এসে ধরেই রয়েছে, আর ছাড়বার সাধ্য নেই, চলেছে গাড়ির সঙ্গে, একেবারে পেরে কাঁটা হয়ে গিয়েছে। তা বুঝলে বাপু, মন্তর তন্তরের কথা। যাই হোক, গল্প বলিতে বলিতে বেলা হয়ে যেত। পাঠশালার চারিপাশের বনজঙ্গল অপরাহ্নের রাঙা রৌদ্র বাঁকাভাবে আসিয়া পড়িত। কাঁঠাল গাছের জগডম্বুর গাছের ডালে ঝোলা গুলঞ্চলতার গায়ে টুনটুনি পাখি মুখ উঁচু করিয়া দোল খাইত। পাঠশালা ঘরে বনের গন্ধের সঙ্গে লতাপাতার চাটাই, ছেঁড়া খোঁড়া বইপত্রর, পাঠশালার মাটির মেঝে ও কড়া দা কাটা তামাকের ধোঁয়া সব শুদ্ধ মিলিয়া এক জটিল গন্ধের সৃষ্টি করিত। সে গ্রামের ছায়াভরা মাটির পথে একটি মুগ্ধ গ্রাম্য বালকের ছবি আছে। বই দপ্তর বগলে লইয়া সে তাহার দিদির পিছন পিছন সাজি মাটি দিয়া
কাঁচা সেলাই করা কাপড় পরিয়া পাঠশালা হইতে ফিরিতেছে। তাহার ছোট্ট তাহার ছোট্ট মাথাটির অমন রেশমের মতো নরম চিক্কণ সুখস্পর্শ চুলগুলি তার মা যত্ন করিয়া আঁচড়াইয়া দিয়াছে। তাহার ডাগর ডাগর সুন্দর চোখ দুটিতে কেমন যেন অবাক ধরনের চাহনি, যেন তাহারা এ কোন অদ্ভুত জগতে নতুন। চোখ মেলিয়া চাহিয়া চাহিয়া দিশাহারা হইয়া উঠিয়াছে। গাছপালায় ঘেরা এইটুকুই কেবল তাহার পরিচিত দেশ। এইখানেই মা রোজ হাতে করিয়া খাওয়ায়, চুল আঁচড়াইয়া দেয়, দিদি কাপড় পরাইয়া দেয়। গণ্ডিটুকু ছাড়াইলেই তাহার চারিধারে ঘিরিয়া অপরিচয়ের অকুল জলধি। তাহার শিশুমন থই পায় না। ওই যে বাগানের ওদিকে বাঁশবন, ওরই পাশ দিয়া সরু পথটা ওধারে কোথায় চলিয়া গেল। তুমি বরাবর সোজা যদি ও পথটা বাহিয়া যাও, তবে শাঁখারি পুকুরের পাড়ের মধ্যে অজানা গুপ্তধনের দেশে পড়িবে। বড় গাছের তলায় সেখানে বৃষ্টির মধ্যে মাটি খসিয়া পড়িয়াছে, কত মোহর ভরা হাঁড়ি কলসির কানা বাহির হইয়া আছে। অন্ধকার বন ঝোপের নিচে কচু, ওল ও বনকলমির চকচকে সবুজ পাতার আড়ালে চাপা। কেউ জানে না কোথায়। একদিন পাঠশালায় এমন একটি ঘটনা ঘটিয়াছিল, যাহা তাহার জীবনের একটি নতুন অভিজ্ঞতা। এই লাইনটা তুলেও প্রশ্ন আসে তোমাদের। পরের পাতায় যাই। সেদিন বৈকালে পাঠশালার অন্য কেহ উপস্থিত না থাকায় কোনো গল্পগুজব হইল না, পড়াশোনা হইতেছিল। সে গিয়া বসিয়া পড়িতেছিল শিশুবোধক। এমন সময় গুরুমশাই বলিলেন, "সিলেটে নাও, শ্রুতিলিখন লেখো।" মুখে মুখে বলিয়া গেলেও অপু বুঝিয়াছিল গুরুমশাই নিজের কথা বলিতেছেন না, মুখস্থ বলিতেছেন। সে যেমন দাশুরায়ের পাঁচালী ছড়া মুখস্থ বলে তেমনি। শুনিতে শুনিতে তাহার মনে হইল অনেকগুলো অমন সুন্দর সুন্দর কথা একসঙ্গে পরপর সে কখনো শোনে নাই। ও সকল কথার অর্থ সে বুঝিতেছিল না, কিন্তু অজানা শব্দ ও ললিত পদের ধ্বনি, ঝংকার জড়ানো এক অপরিচিত শব্দসঙ্গীত অনভ্যস্ত শিশুকর্ণে অপূর্ব ঠেকিল, এবং সব কথার অর্থ না বোঝার দরুনই কুহেলি ঘেরা অস্পষ্ট শব্দ সমষ্টির পিছনে একটা অপূর্ব দেশের ছবি বারবার উঁকি মারিতেছিল। অর্থাৎ সেই সমস্ত বর্ণনা থেকে একটা দেশের কথাই তার মনে হচ্ছিল, একটা দেশের বর্ণনা। বড় হইয়া স্কুলে পড়িবার সময় সে বাহির করিয়াছিল ছোটবেলাকার এই মুখস্থ শ্রুতিলেখন কোথায় আছে। সেই লেখাটা হচ্ছে এই সেই জন্মস্থান মধ্যবর্তী প্রস্রবণগিরি। ইহার শিখর দেশ আকাশপথে সতত সমীর সঞ্চরমান জলধর পটল সংযোগে নিরন্তর নিবিড় নীলিমায় অলঙ্কৃত অধিকতকা প্রদেশ ঘন সন্নিবিষ্ট বন পাদপ সমূহে সমাচ্ছন্ন থাকাতে স্নিগ্ধ শীতল ও রমণীয় পাদদেশে প্রসন্ন সলিলা গোদাবরী তরঙ্গ বিস্তার করিয়া ইত্যাদি ইত্যাদি। সে ঠিক বলিতে পারে না, বুঝাইতেও পারে না, কিন্তু সে জানে, তাহার মনে হয়, অনেক সময় এই মনে হয়, সেই যে বছর ২ আগে কুঠির মাঠে সরস্বতী পুজোর দিন নীলকণ্ঠ পাখি দেখিতে গিয়াছিল, সেদিন মাঠের ধার বাহিয়া একটা পথকে দূরে কোথাও যাইতে দেখিয়াছিল সে। পথটার দুধারে যে কত কি অজানা পাখি, অচেনা গাছপালা, অচেনা বনঝোপ। অনেকক্ষণ সেদিন সে পথটার দিকে এক দৃষ্টে চাহিয়াছিল। মাঠের ওদিকে পথটা কোথায় যে চলিয়া গিয়াছে তাহা ভাবিয়া সে কুল পায় নাই। তাহার বাবা, অপুর বাবা বলিয়াছিল, ও সোনাডাঙ্গা মাঠের রাস্তা, মাধবপুর ১০ ঘড়া হয়ে ধলচিতের খেয়াঘাটে গিয়ে মিশেছে। ধলচিতের খেয়াঘাটে নয়, সে জানিত ও পথটা আরো অনেক দূরে গিয়াছে, রামায়ণ মহাভারতের দেশে।
সেই অশ্বত্থ গাছের সকলের চেয়ে উঁচু ডালটার দিকে চাহিয়া থাকিলে যাহার কথা মনে ওঠে সেই বহু দূরের দেশটা। ওই পথের ওধারে অনেক দূরে কোথায় সেই জনস্থান মধ্যবর্তী প্রস্রবণ পর্বত, বনঝোপের স্নিগ্ধ গন্ধে না জানার ছায়া নামিয়া আসা ঝিকিমিকি সন্ধ্যায় সেই স্বপ্নলোকের ছবি তাহাকে অবাক করিয়া দিল। কত দূরে সে প্রস্রবণ, গিরির উন্নত শিখর, আকাশপথে সতত সঞ্চরমান মেঘমালায় যাহার প্রশান্ত নীল সৌন্দর্য সর্বদা আবৃত থাকে। সে বড় হইলে যাইয়া দেখিবে। আজ এই পর্যন্তই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।